MR9 এই মুভিটা সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা রয়েছে, কারণ এটাই একমাত্র মুভি যেটা নিয়ে বাঙালিদের মধ্যে অনেক বড় একটি প্রত্যাশা ছিল। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত হলিউড টাইপের মুভি বানানোর ট্রেন্ড খুব একটা হয়ে ওঠেনি। যদিও মুভিটি বিগ বাজেটে ছিল, তবুও মুভিটি বাঙালিদের হৃদয়ে খুব একটা জায়গা তৈরি করতে পারেনি। আসলে কি মুভিটা এতটাই খারাপ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? যদিও মুভিটা বাংলাদেশে খুব একটা লাভ করতে পারেনি, তবে ঠিকই তারা হলিউডে জায়গা তৈরি করে নিয়েছে। আমরা আমাদের দেশের মুভিকে কদর করতে না জানলেও যারা মুভিটাকে দেখার তারা ঠিকই দেখেছে এবং যথেষ্ট পজিটিভ রিভিউ দিয়েছে। তবে আমার যেটা ধারণা, মুভিটাতে যদি শাকিব খান বা অন্যান্য কোনো সুপারস্টার কাজ করত, তাহলে মুভিটার চিত্রটা বাংলাদেশে একেবারেই অন্যরকম হতো। এই তো কিছুদিন আগেই শাকিব খানের সবচাইতে সুপারহিট মুভি তুফান পুরো বাংলাদেশকে কাঁপিয়েছে। তাহলে কি তুফান MR9 এর থেকেও বেস্ট? আমাদের মধ্যে যারা সবসময় হলিউড টাইপের মুভিগুলোকে দেখি, আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পরে এই মুভিটা সম্পর্কে যথেষ্ট ধারণা পাবেন। কেন এই মুভিটা বাংলাদেশে তার জায়গা করতে পারলো না এবং এই মুভিটার ভেতরে ভুলগুলো কোথায় ছিল। তবে আমি এটাও বলবো না মুভিটা খুব একটা দেখার মতো। শুধু একটা কথাই বলবো, বাংলাদেশের অন্যান্য সেক্টরের মতো মুভি ইন্ডাস্ট্রির ধ্বংসের পেছনে আমরা নিজেরাই প্রত্যক্ষভাবে জড়িত। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভিটি শুরু হয় এবং আমরা একটি জঙ্গলের ভেতরে আমাদের এই মুভির লিড ক্যারেক্টার মাসুদ রানাকে দেখি, যে তার পরবর্তী মিশনের জন্য একেবারেই প্রস্তুত। আসলে মাসুদ রানা হচ্ছে বাংলাদেশের সবচাইতে দক্ষ স্পেশাল এজেন্ট। তার পরবর্তী মিশন হচ্ছে আমেরিকার একজন গডফাদার তার হাত থেকে এক বন্দি লোককে উদ্ধার করা, অন্যদিকে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গডফাদারদেরকে ট্র্যাক করা এবং তাদের বিষয়ে সিক্রেট ইনফরমেশন বের করা। সে স্পেশাল এজেন্টে MR9 নামে পরিচিত। কিছুক্ষণ পর আমরা মাসুদ রানাকে দেখি যে একটি হেলিকপ্টারে করে তার পরবর্তী মিশনের দিকে যাচ্ছে। সে এক এক করে সবাইকে মারতে থাকে এবং বাড়িটার ভেতরে যায়। আর এখানে যেই ফাইটিং সিনটাকে দেখানো হয় সেটা একেবারেই আনবিলিভেবল। বাংলাদেশের কোনো অ্যাক্টরের দ্বারা এরকম কোনো সিন নেওয়া সেটা সত্যি অভাবনীয়। অন্যদিকে আমরা রিচি নামের একজন মাফিয়াকে দেখি যে রানার বস মেজর রাহাত খানের সাথে কথা বলছে। সে তাকে বলে, তুমি আমার এতগুলো লোকের সাথে লড়াই করার জন্য শুধুমাত্র এক মাসুদকে পাঠিয়েছ। কিন্তু এদিকে রানা একেবারেই ব্যতিক্রম। তার সামনে যেই আসছিল তার খেল সেখানেই খতম। যখন এই খবরটা রিচি পর্যন্ত পৌঁছায়, রিচি দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং তার লোকদেরকে বলে, যত দ্রুত সম্ভব ওকে এখানেই মেরে ফেলো আর এই পুরো বাড়িটাকে বোম দিয়ে উড়িয়ে দাও। আর এদিকে আমরা রানাকে দেখি সে যত দ্রুত সম্ভব গার্ডদেরকে মেরে বন্দি লোক পর্যন্ত পৌঁছায়। কিন্তু সে যতক্ষণে তার কাছে যায় ততক্ষণে রিচির লোকেরা তাকে সেখানেই মেরে ফেলে। রানা যত দ্রুত সম্ভব ওই লোকটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে আসার সাথে সাথেই সেখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। সিন শিফট হয় এক সপ্তাহ পরে। আর এখানেই আমরা রোমান নামের আরও একজন ভয়ঙ্কর মাফিয়াকে দেখি। আসলে সে হচ্ছে রিচির বড় ভাই। আর এখান থেকে আমরা এটা জানতে পারি রোমান এবং রিচি এই দুজনে মিলে এমন একটা হাতিয়ার বানানোর চেষ্টা করছে যেটা একবার তৈরি হয়ে গেলে পুরো পৃথিবী তাদের হাতের মুঠোয় চলে আসবে। কারণ তারা এই হাতিয়ারটাকে আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের কাছে বিক্রি করবে। অন্যদিকে আমরা CIA এজেন্ট পল এবং ডেপুটি চিফ মিনিস্টার ডিউককে দেখি, যারা আরও বেশ কয়েকজন এজেন্টকে নিয়ে একটি ইম্পর্টেন্ট মিটিং করছে। তারা চায় না রোমান কোনোভাবে সফল হোক। অন্যদিকে আমরা শ্যামকে দেখি যে এক সময় রিচির গ্যাংয়ের হয়ে কাজ করত, কিন্তু সে এখন এই সব কিছু থেকে দূরে। শ্যাম যখন তার বাড়ির ভেতরে ছিল তখন হঠাৎ করে তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। কথা বলতে বলতে সে যখন বাইরের দিকে আসে তখনই আমরা সেখানে পল এবং ডিউককে দেখি, যারা আগে থেকেই বসেছিল শ্যামের বাইরে আসার। শ্যাম তাদেরকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কোনো রকমে সেখান থেকে পালায়। এভাবে সে এক সময় ছাদের উপর চলে আসে। তখন আমরা ডিউককে দেখি যে শ্যামকে বলে, তুমি যদি আমাদেরকে রোমানের ব্যাপারে বলো তাহলে আমাদের ডিপার্টমেন্ট তোমাকে কিছুই করবে না। কিন্তু শ্যাম উল্টো ডিউকের উপরই হামলা করে। যেহেতু শ্যাম ডিউককে কোনোভাবেই ছাড় দিচ্ছিল না, এই জন্য সে শেষ পর্যন্ত শ্যামকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। শ্যাম সেখানেই মারা যায়। তবে শ্যামই একমাত্র মাধ্যম ছিল যে তাদেরকে রিচি এবং রোমান পর্যন্ত পৌঁছে দিত। এই জন্য পল ডিউককে বলে, এখন শুধুমাত্র আমাদেরকে MR9 সাহায্য করতে পারে, কারণ সেই একমাত্র রিচি পর্যন্ত পৌঁছেছিল। অন্যদিকে আমরা রানার বস রাহাত খানকে দেখি, যে রানাকে বাংলাদেশ ইন্টেলিজেন্ট হেডকোয়ার্টারে ডেকে আনে। আর এখানেই রানার সাথে পলের দেখা হয়। পল তাকে বলে, রিচি এবং রোমান মিলে
এমন একটি হাতিয়ার বানাতে চায় যেটা পুরো পৃথিবীর জন্য হুমকি, আর তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্যই আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। যেহেতু রানার কাজটাই এরকম, এই জন্য সে পলের কথায় রাজি হয়। কিছুক্ষণ পরে আমরা পল এবং ডিউকের সাথে রানাকেও দেখি, যারা আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছে, যেখানে পল তাকে জানায় এই মিশনটাতে ডেভিও তোমার সাথে থাকবে। সে একজন পাকিস্তানি ইন্টেলিজেন্ট। এই মিশনটাকে কমপ্লিট করার জন্য তোমাকে এবং ডেভিকে এমন এমন ইভেন্টে যেতে হবে যেখানে পুরনো এবং দামি জিনিসের বেচা কেনা হয়। কিছুক্ষণ পর আমরা রানা এবং বাকি সদস্যদেরকে দেখি, যারা এখন আমেরিকার মোজাবা মরুভূমিতে, আর এখানে একটি সেফ হাউস রয়েছে। রানারা এখন থেকে এখানেই থাকবে। পরবর্তীতে রানা ডেভিকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের দিকে যায় এবং সন্ধ্যা হবার কিছুক্ষণ আগেই তাদের মিশনে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা রোমানকে দেখি, যে একটি এন্টিক শপে তার ক্লায়েন্টদের সাথে কথা বলছে, আর এখানেই আমরা রানা এবং ডেভিকেও দেখি। তবে রানা যখনই লুকিয়ে লুকিয়ে একটি রুমের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে একজন গার্ড রানার উপরে গান পয়েন্ট করে এবং তাকে রোমানের কাছে নিয়ে যায়। তখন গার্ড তাকে একটি ইনজেকশন দেয়, যার ফলে রানা সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে। পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে বাধা অবস্থায় দেখে। রোমান তার গার্লফ্রেন্ডকে ডেভিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠায়, আর এদিকে রোমান রানাকে জিজ্ঞাসাবাদ করছে। রোমান তাকে বারবার জিজ্ঞাসা করে, কেন তুমি এখানে এসেছো, কার কথায় এসেছো, কিন্তু রানা তাকে একটা কথাও বলে না। অন্যদিকে আমরা ডেভিকে দেখি যে রোমানের গার্লফ্রেন্ডকে এবং একজন গার্ডকে কোনো রকমে টেক ডাউন করে, আর এদিকে আমরা রানাকে দেখি সে কোনো রকমে ছাদ থেকে লাফ দেয়। সে যখনই বাইকটাকে স্টার্ট দেয়, ডেভি সেখানে আসে, আর এভাবেই তারা কোনো রকমে সেখান থেকে পালায়। কিছুক্ষণ পর আমরা রানা এবং ডেভিকে তাদের সেফ হাউসের ভেতরে দেখি, যেখানে রানা অনেক বেশি চিন্তিত, কারণ সে যত দ্রুত সম্ভব রোমান এবং রিচি দুজনকেই ধরতে চায়। কিন্তু তখনই আমরা রোমানের কিছু গুন্ডাদেরকে দেখি, যারা ওই সেফ হাউসে চলে আসে। আসলে রানারা যেই বাইকটাতে করে এসেছিল, ওই বাইকটার মধ্যে একটি জিপিএস লাগানো ছিল, আর ওই জিপিএস ট্র্যাক করে রোমানের লোকেরা এখানকার অ্যাড্রেস পেয়েছে। কিন্তু যখনই একজন বাড়ির সামনে যায়, তখন একটি ভয়ঙ্কর মাইন বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণটার ফলে রানা এটা বুঝতে পারে নিশ্চয়ই এখানে কেউ। তখন আমরা রানা এবং ডেভিকে দেখি, যারা সব দিক থেকে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে সেখানে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয়। রানা তার মার্শাল আর্টের মাধ্যমে কোনো রকমে তাদের প্রতিহত করে। সে যখন একজনের সাথে বেলকুনিতে ফাইট করছিল, তখন আমরা একজন স্নাইপারকে দেখি যে রানার দিকে গান পয়েন্ট করে, কিন্তু সে যখনই ফায়ার করতে যায়, ডিউক তাকে মেরে দেয়। পরবর্তীতে আমরা রানা, ডেভি, ডিউক এবং পলকে দেখি, যারা একে অপরের সাথে কথা বলছে কিভাবে রিচি পর্যন্ত পৌঁছানো যায়। তখন আমরা ডেভিকে দেখি, যে সবাইকে বলে রোমান আগামীকাল রাতে একটি ক্যাসিনোতে অনেক বড় একটি ডিল করতে যাচ্ছে, আর এটাই সেই ভয়ঙ্কর হাতিয়ারটার ডিল। পরদিন রোমান যখন তার ছেলে জনসনের সাথে কথা বলছিল, তখন জনসন তাকে বলে, আজকে যে মিটিংটা হতে যাচ্ছে ওটাতে তোমার পরিবর্তে আমি সেখানে যাব, যেহেতু এই মিটিংটা রেভেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য সে কোনোভাবেই রাজি হয় না। তখন জোসেন তাকে বলে, তোমার পরবর্তীতে তো আমি এই সব কিছুর মালিক হব, তাই আমারও কিছু শেখা দরকার। রোমান তাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে যেও, তবে আমি তোমার সাথে ইয়াকুবকে পাঠাবো। পরবর্তীতে আমরা মিটিং স্পটের বাইরে জোসেন এবং ইয়াকুবকে এবং আরো বেশ কয়েকজনকে দেখি। অন্যদিকে আমরা রানাকে দেখি, যে সেখানে আগে থেকে ছদ্মবেশে ছিল, আর এদিকে ডেভি একজন বার ডান্সার। কিছুক্ষণ পর আমরা জনসন এবং তার বাকি সদস্যদেরকে দেখি, যারা একজন রাশিয়ান লোকের সাথে দেখা করে। কিন্তু যখনই লোকটি জনসনকে বিটকেসের টাকাগুলোকে দেয়, রানা তাদের উপরে অতর্কিত হামলা চালায়, আর এভাবেই সেখানে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয়, যেখানে আমরা পল এবং ডিউককে দেখি, যারা রানাকে চারদিক থেকে সাহায্য করছে। আর এই গুলিবর্ষণের ভেতরে জোসেন প্রচন্ড আহত হয়। তখন আমরা ইয়াকুবকে দেখি, সে জোসেনকে গাড়িতে উঠিয়ে কোনো রকমে সেখান থেকে পালায়। অন্যদিকে আমরা রানাকে দেখি যে এখনো তাদেরকে ফলো করছে, আর এদিকে আমরা পলদেরকে দেখি যারা এখনো ফাইট করছে। এভাবেই দেখতে দেখতে রোম্যানের সকল সদস্যরা মারা যায়, এখন শুধুমাত্র গিয়াই বাকি। ডিউক তাকে বলে, তুমি যদি আমাকে এটা বলো ওই হাতিয়ারটার পেছনে কারা কারা এবং তাদের পরবর্তী টার্গেটটা কি, তাহলেই তুমি বাঁচতে পারবে।
যেহেতু গিয়া প্রচণ্ড ভয় পেয়েছিল এবং তার সামনে আর কোনো পথই খোলা নেই, এই জন্য সে শেষ পর্যন্ত ওই বিশেষ ওয়েপেনের ব্যাপারে বলে এবং রোমানের ব্যাপারে ডিউককে সবকিছু জানায়। অন্যদিকে রানা এখনো ইয়াকুবকে ফলো করছে। জোসেন যেহেতু প্রচণ্ড আহত ছিল, এই জন্য সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। রানা যখন ইয়াকুবকে ফলো করছিল তখন ইয়াকুব কোনো রকমে একটি সিগন্যালকে ক্রস করে, আর যেহেতু তখন সেখান দিয়ে একটি ট্রেন যাচ্ছিল, এই জন্য রানাকে না চাইতেও থামতে হয়। ইয়াকুব কোনো রকমে রোমান পর্যন্ত পৌঁছায়। রোমান যখন তার মৃত ছেলেকে দেখে সে একেবারেই ভেঙে পড়ে। সে ইয়াকুবকে জিজ্ঞাসা করে কে আমার ছেলেকে মেরেছে। ইয়াকুব তাকে বলে ও রানা, ও একজন বাংলাদেশি এজেন্ট। ও শুধুমাত্র আপনার ছেলেকেই মারেনি, ও আমাদের পুরো গ্যাংটাকে শেষ করে দিয়েছে। রোমান তাকে বলে আমি নিজেই এই সব কিছুর বদলা নেব। সে তার সকল কাজের দায়িত্ব ইয়াকুবের কাঁধে দেয় এবং নিজে রানাকে খোঁজার জন্য বের হয়। আর এদিকে আমরা রানাকে দেখি, তার কাছে খবর আসে রোমানকে যে এই হাতিয়ারটাকে বানিয়ে দিচ্ছে সে একজন বাংলাদেশি প্রফেসর, তার নাম হচ্ছে কারিম। রানা এতটুকু সময় নষ্ট করে না, সে সোজা কারিমের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে কেন তুমি এই হাতিয়ারটাকে বানাচ্ছ। কারিম তাকে বলে রোমান আমাকে এই জন্য প্রচুর টাকা দিয়েছে। তখন রানা তাকে বলে তুমি কি আমাকে তোমার ল্যাবে নিয়ে যেতে পারবে। কারিম তাকে তার গোপন আস্তানায় নিয়ে যায়। রানা এবং কারিম যখন রেগিস্তানের ওই আস্তানাটার সামনে ছিল, তখন আমরা রোমানের কিছু লোকদেরকে দেখি যারা রানাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং তাকে বন্দি বানিয়ে ভিতরে নিয়ে আসে। আর এখানে আমরা রোমানকে দেখি যে রানার সাথে ভিডিও কনভারসেশন করছে। ঠিক তখনই আমরা ইয়াকুবকে দেখি যে ডেভিকেও সেখানে নিয়ে আসে। তার মানে তারা দুজনই এখন রোমানের হাতে বন্দি। রোমান তাকে বলে তুমি কেন আমার ছেলেকে মারলে, আমি নিশ্চয়ই এটার প্রতিশোধ নেব, আমার নিজের হাতে নেব। কিন্তু রোমান এখন এটা জানে না রানা হচ্ছে একজন সিক্রেট এজেন্ট। তখন রানা তাকে বলে আমি আর ডেভি যদি দুজনেই এখানে মারা যাই তাতেও তুমি সফল হতে পারবে না, কারণ সিআইএ এজেন্ট এবং আমার লোকেরা নিশ্চয়ই এখানে আসবে আর এই পুরো জায়গাটাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। আর অন্যদিকে আমরা ডিউক এবং তার বাকি সদস্যদেরকে দেখি যারা এক এক করে সবাইকে মেরে ফেলছে। এভাবেই তারা ল্যাবরেটরির ভেতরে যায়। পল তাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু সিগন্যাল দিচ্ছিল, কিন্তু কারিম যখনই ডিউক এবং তার বাকি সদস্যদেরকে দেখে সে কোনো রকমে সেখান থেকে পালায়। তখন আমরা একজন গার্ডকে দেখি যে রানা এবং ডেভিকে রুমের দিকে নিয়ে যাচ্ছে। রানা সুযোগ বুঝে ওই গার্ডকে সেখানেই মেরে ফেলে। এরপর সে ডেভিকে পালানোর জন্য বলে এবং ইয়াকুবকে মারার জন্য যায়। রানা যখন ইয়াকুবের সাথে লড়াই করছিল তখন ইয়াকুব প্রচণ্ড আহত হয়। সে কারিমকে নিয়ে কোনো রকমে অন্যত্র চলে আসে। এভাবেই রানা যখন সামনের দিকে যাচ্ছিল তখন আমরা একজন গার্ডকে দেখি যে রানার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। রানা প্রচণ্ড আহত হয়। ঠিক তখনই সেখানে রোমান আসে। সে যখনই তার উপর বন্দুক তাক করে এবং রানাকে মেরেই ফেলবে, ঠিক তখনই সেখানে আমরা ডিউককে দেখি। পল ডিউককে জানায় তোমাদের আশেপাশে অনেকগুলো ডিফিউজ লাগানো। ডিউক ওই ডিফিউজগুলোকে ডিসচার্জ করতে যায়। আর এভাবেই রানা এবং রোমানের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয়। যেহেতু রানা আগে থেকেই অনেকটা আহত ছিল, এই জন্য সে কোনোভাবেই রোমানকে হারাতে পারছিল না। রোমান যখন রানাকে মেরেই ফেলবে ঠিক তখনই সেখানে ডেভি চলে আসে এবং রোমানকে পেছন থেকে আঘাত করে। তবে রোমান ডেভিকে সেখানেই মেরে ফেলে। আর এই সব কিছুকে দেখে রানা প্রচণ্ড রেগে যায়। সে তার সামনে থাকা একটি ছুরি দিয়ে রোমানকে সেখানেই মেরে ফেলে। রোমানের মৃত্যুর মধ্য দিয়ে রানা এবং ডেভি দুজনেরই মিশন কমপ্লিট হয়, কিন্তু কারিম এবং ইয়াকুব দুজনেই এখনও পলাতক। এই ঘটনার কয়েক মাস পরে আমরা রানাকে দেখি যে আবারও বাংলাদেশে ফিরে এসেছে। সে তার বাবা মার কবরের সামনে যায়। 6 মাস পরে আমরা পলকে দেখি যে একটি কারাটে স্কুলে দুজন টপার স্টুডেন্টের ফাইট উপভোগ করছিল, কিন্তু যখনই তাদের ফাইট শেষ হয় সে সোজা প্রিন্সিপালের কাছে আসে এবং তাকে বলে আমার আপনার এই দুজন স্টুডেন্টের প্রয়োজন, ওরা এখন থেকে আমার হয়ে কাজ করবে। আসলে পলের পরবর্তী মিশনটা হচ্ছে রিকিকে ধরা, যে এখন হিমালয়ে আত্মগোপনে। আর এদিকে কারিম এখনও তার হাতিয়ারটাকে বানাতে ব্যস্ত। পল রানাকেও তার সাথে আসতে বলে। আর এদিকে আমরা কারিম, ইয়াকুব এবং রিকিকে দেখি যারা প্রচণ্ড খুশি, কারণ তারা সিআইএ কে চকমা দিতে পেরেছে। আর এভাবেই তারা তাদের ভয়ঙ্কর অস্ত্র বানানোর সম্পূর্ণ প্রস্তুতি নেয়। কিন্তু তারা এটা জানে না তাদের পেছনে এখনো পল, রানা এবং আরও নতুন দুজন যোদ্ধা। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।